জ্বালানি খরায় পাম্পে পাম্পে দীর্ঘ লাইনে ক্লান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। চাঁপাইনবাবগঞ্জে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারে ফিরছে শৃঙ্খলা। আবহাওয়া পরিবর্তনে নওগাঁয় বাড়ছে শিশুদের রোগ, হাসপাতালে জায়গা সংকটের সেবা ব্যাহত। গাজীপুরে হাম পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে। বারবার খোঁড়াখুড়িতে নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়ক বেহাল, সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী জয়পুরহাটের বাইপাস রাস্তা। এবং রাজবাড়ীতে প্লাস্টিকের বস্তার দাম এক লাফে বেড়েছে ৩ গুণ। দিশেহারা কৃষক, নির্ধারিত দাম ধরে রাখতে অভিযান চালাবে প্রশাসন। ক্রমেই জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। তেল পেতে যান চালকরা ছুটছেন এক পাম্প থেকে আরেক পাম্প। তেলের আশায় পাম্পের সামনে রাতভর অপেক্ষা করছেন অনেকে, এরপরও মিলছে না চাহিদা মতো। কিছু কিছু জায়গায় ডিজেল নিয়ে তেমন কোনো সমস্যা না থাকলেও পেট্রোল অকটেনের সংকট বেশি। কোনো পাম্পে তেল বিক্রির খবর পেলেই মোটরসাইকেল চালকরা সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন। তারা বলছেন ২-২.৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে ২ থেকে ৩০০ টাকার তেল, যা শেষ হয়ে যাচ্ছে ১ বা ২ দিনের মাথায়। দাঁড়াতে হচ্ছে ফের দীর্ঘ লাইনে। পাম্প মালিকরা বলছেন ট্যাগ অফিসারের উপস্থিতিতে সীমিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। বৈধ কাগজপত্র থাকলে রেজিস্ট্রেশন করে প্রতি চালক ৫ দিনের জন্য পাবেন ৫০০ টাকার তেল। এতে তেল পেতে চালকদের ভোগান্তি কমেছে, স্বস্তিতে পাম্প মালিকরাও। প্রশাসন বলছে এই উদ্যোগে বন্ধ হবে জ্বালানি মজুত করার সুযোগ, দ্রুতই ফিরে আসবে শৃঙ্খলা। মোটরসাইকেলের বৈধ নম্বর প্লেট ও চালকের লাইসেন্স থাকলেই এখন চাঁপাইনবাবগঞ্জে ভোগান্তি ছাড়াই মিলছে জ্বালানি তেল। এর জন্য কেবল পাম্পে গিয়ে করতে হবে অ্যাপ রেজিস্ট্রেশন। প্রতি চালক একবারে পাবেন সর্বোচ্চ ৫০০ টাকার তেল। এর ৫ দিন পর আবারও সংগ্রহ করা যাবে তেল। এটা আশা করা যায় ৯০ থেকে ৯৫% কার্যকরী হবে, কারণ যাদের রেজিস্ট্রেশন নাম্বার বৈধ কাগজপত্র আছে তারা সকলেই তেল পাবে। নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় একাধিক পাম্প থেকে তেল সংগ্রহের সুযোগ যেমন বন্ধ হচ্ছে, তেমনি অবৈধ মোটরসাইকেলে তেল নেওয়া এখন বন্ধ। এতে পাল্টেছে জেলার পাম্পগুলোর চিত্র। আগের সেই দীর্ঘ লাইনও এখন ছোট হয়ে এসেছে। আমাদের হোন্ডার যে নাম্বার প্লেট, এই নাম্বার প্লেট নিয়ে তারপর ৫০০ টাকার তেল দিচ্ছে এবং সাথে সাথে নাম্বারটি ব্লক করছে। আমরা অ্যাপসের মাধ্যমে তেল নিচ্ছি, অবশ্যই আমাদের অনেক ভালো লাগছে। যারা অবৈধভাবে তেল মজুত করছে তাদের জন্য অবশ্যই এটা একটা খুব খারাপ জিনিস হবে। এখন অ্যাপসের মাধ্যমে তেল দিতে আমাদের অনেক সুবিধা হচ্ছে। আমরা এভাবে দিলে আমরা শান্তি শৃঙ্খলাভাবে তেল দিতে পারবো। নতুন এই ব্যবস্থায় ২-৩ দিনের মধ্যে কৃত্রিম সংকট কমে আসবে, এমন প্রত্যাশা প্রশাসনের। এই পাম্প অথবা যে কোনো পাম্পে সে যদি ৫ দিনের মধ্যে আবারও তেল নিতে যায়, আবারও যখন রেজিস্ট্রেশন নাম্বারে যখন চেক করা হচ্ছে তখন তাকে ব্লক দেখানো হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটও আমরা এটি অবহিত করেছি এবং তারা আমাদেরকে বলেছেন যে এটি অব্যাহত রাখার জন্য। চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৩১টি ফিলিং স্টেশন রয়েছে। বর্তমানে তেলের মজুত পর্যাপ্ত রয়েছে বলে দাবি প্রশাসনের। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। বৈধ কাগজপত্র থাকলে রেজিস্ট্রেশন করে প্রতি চালক ৫ দিনের জন্য পাবেন ৫০০ টাকার তেল। এতে তেল পেতে চালকদের ভোগান্তি কমেছে, স্বস্তিতে পাম্প মালিকরাও। প্রশাসন বলছে এই উদ্যোগে বন্ধ হবে জ্বালানি মজুত করার সুযোগ, দ্রুতই ফিরে আসবে শৃঙ্খলা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম জহির। জহুরুল, অ্যাপের মাধ্যমে তেল নেওয়ার পদ্ধতি নিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। আমি দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের যে ৫টি উপজেলা, তার মধ্যে ৪টি উপজেলাতে কিন্তু অ্যাপসের মাধ্যমে এই তেল দেওয়া শুরু হয়েছে গত ৩ দিন ধরে, এবং এই তেল দেওয়ার কারণে কিন্তু অ্যাপসের মাধ্যমে কিন্তু এই জেলাতে এক ধরনের স্বস্তি ফিরে এসছে। যারা বৈধ কাগজপত্র দিয়ে গাড়ি চালান এবং সে সাথে তেল নেন, এবং এই বিষয়টি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই যে আমি যে পাম্পটিতে আছি সেটি কিন্তু সদর উপজেলার একটি বিশ্বরোড মোড় এলাকার পাম্পে। এই পাম্পেই মূলত হচ্ছে যে অ্যাপসের মাধ্যমে হচ্ছে তেল দিচ্ছে। এই তেল যে দিচ্ছে এই বিষয় নিয়ে আমরা একটু সাধারণ যারা চালক হয় তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কি ধরনের হচ্ছে যে ভালো হচ্ছে কিনা। একটু বলবেন যে অ্যাপসের মাধ্যমে তেল নেবেন কেমন লাগছে আপনার সব মিলিয়ে? অবশ্যই ভালো লাগছে, তবে যদি অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া একটু বেশি হতো তো খুব ভালো হতো। মানে এই তেলে ধরা যাচ্ছে যে ধরেন ১ দিন বা ২ দিন চলবে এরকম।
এই জন্য একটু বেশি দিলে একটু বেশি ভালো হতো। আমরা একটু এখানে যিনি ট্যাগ অফিসার আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা কিভাবে তেলগুলো দিচ্ছেন এবং তেলগুলো তাদের পর্যাপ্ত আছে কিনা একটু বলবেন। আপনারা তো এখানে ট্যাগ অফিসারের কাজ করছেন, কিভাবে তেলগুলো দিচ্ছেন ছোট্ট করে যদি একটু বলতেন। গত 3 দিন থেকে অ্যাপসের মাধ্যমে আমাদের যে জ্বালানি তেল এটি বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। এখানে অ্যাপসের মাধ্যমে দেওয়ার ফলে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে বাইক যারা বৈধ কাগজপত্র আছে তারা অ্যাপসের মাধ্যমে তাদের যে মোটরসাইকেল নাম্বারটি আছে এটি দেখে সহজে তারা তেল নিতে পারছে এবং যে দীর্ঘ লাইনের যে বিড়ম্বনা সেটা থেকে উত্তরণ আসবে এবং চাঁপাইনবাবগঞ্জেই এই অ্যাপটির মাধ্যমে আগামীতে দেখা যাচ্ছে যে আতঙ্ক এবং না পাওয়ার যে একটা ছিল আতঙ্ক সেটি দূর হবে এবং লাইন। জি ধন্যবাদ। শ্রাবন্তী, আপনি শুনছিলেন এই যে অ্যাপসের মাধ্যমে যে তেল দিচ্ছে, এই চাঁপাইনবাবগঞ্জে 31টি পাম্পে কিন্তু মূলত এই অ্যাপসের মাধ্যমে তেল দিচ্ছে বলে আমাদেরকে এখানকার পাম্প মালিক যে সমিতি আছে তারা কিন্তু নিশ্চিত করছেন। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। নওগাঁয় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। সবশেষ খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একে সাজু। সাজু, হাসপাতালগুলোতে কি পরিমাণ রোগী ভর্তি হচ্ছেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। হাসপাতালের চিত্র যদি আপনাকে একটু বলতে চাই, আপনি এই মাত্র 10টি বেডের অনুমতি রয়েছে, যদিও এখানে 16টি বেড কর্তৃপক্ষ দিয়েছেন। 10টি বেডের অনুমতি থাকলেও 16টি বেডের ব্যবস্থা করা হয়েছে। এরপরও কয়েকশো রুগী রয়েছে এখানে। প্রতিদিন গড়ে 25 থেকে 30 জন শিশু রুগী এখানে ভর্তি হচ্ছেন। সর্দি, জ্বর সব বিভিন্ন রোগের আবহাওয়া পরিবর্তনের কারণে যে রোগগুলো শিশুদের মাঝে দেখা দিচ্ছে, এই প্রাদুর্ভাব নিয়ে রোগী ভর্তি হচ্ছে। এর সাথে বাড়তি আতঙ্ক হিসেবে যোগ হয়েছে হামের। হাম নওগাঁ জেলায় এখন পর্যন্ত 2 শতাধিক রুগী, শিশু রুগী, বিশেষ করে শিশু রুগী, 2 শতাধিক শিশু রুগী এই হামের প্রাদুর্ভাব নিয়ে ভর্তি হয়েছেন এবং 5 জন শিশু রুগী হাম আক্রান্ত হয়ে শিশু ওয়ার্ডেই ভর্তি হয়েছে। এই একই ওয়ার্ডে হামের চিকিৎসা নিচ্ছেন এবং শিশু রুগীরা যে সর্দি, কাশি, জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন তারাও ভর্তি হচ্ছেন একই ওয়ার্ডে। এই কারণে কিন্তু উদ্বেগটা আরো দিন দিন বাড়ছে। বলা যেতে পারে যে যারা রুগীর চিকিৎসা নিতে আসছেন তারা বলছেন যে একই ওয়ার্ডে হাম এবং সাধারণ রোগীরা ভর্তি করার কারণে হামের যে সম্ভাবনা এটি আরো বাড়ছে এবং চিকিৎসক বলছেন যে এটি ছাড়া তাদের কোনো বিকল্প উপায় নাই, কারণ চিকিৎসক সংকট এবং স্টাফ সংকট থাকার কারণে একই ওয়ার্ডে বা একই ছাদের নিচে এই 2টি ইউনিট করা হয়েছে। এছাড়া আপনার বলি যে নওগাঁ যে 11টি উপজেলার মধ্যে 3টি উপজেলায় সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে এবং সেটি নওগাঁর পটিদলা, পোকরা, ছাপাহার এবং আত্রাইনগর। সাজু, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। হামের উপসর্গ নিয়ে নতুন করে মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। এদিকে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। আরও জানাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন জানাবেন। বছরের শুরু থেকে দক্ষিণাঞ্চল জুড়ে, উপকূল জুড়ে চোখ রাঙাচ্ছে সংক্রামক ব্যাধি হাম। আমরা দেখেছি যে পর্যন্ত গতকাল পর্যন্ত 24 ঘন্টায় 2 জন শিশুর মৃত্যু হয়েছে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভাগ জুড়ে নিয়ে এবছরে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 12 জনে। এছাড়া আক্রান্ত সংখ্যা যদি বলি, আক্রান্ত হয়েছে 1080 জন। যদিও উপসর্গ নিয়ে এসেছেন তারা এবং তাদের মধ্যে আক্রান্তর কথা যদি বলি, উপসর্গ এবং আক্রান্ত আলাদা বিষয়। অনেকেই আসছেন যারা উপসর্গ নিয়ে আসছেন এবং আক্রান্ত যাদের ল্যাব টেস্ট করে যাদের পজিটিভ পাওয়া যাচ্ছে তাদের সংখ্যা 57 জন। এবং এখানে আমরা দেখছি যে এই যে শিশু ওয়ার্ডটি কানায় কানায় পরিপূর্ণ এবং মেঝে পর্যন্ত এখানে জায়গা মিলছে না। যারা আসছেন এক বেডে 3 জন করে রোগী থাকারও কথা আমরা জানতে পেরেছি এবং এখানে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলা থেকে এখানে আসছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে মৃতের সংখ্যার দিক থেকে বা আক্রান্তের সংখ্যার দিক থেকে বরিশালে পরই রয়েছে বরগুনা এবং বরগুনার পাশাপাশি পটুয়াখালীতেও কিন্তু আক্রান্ত এবং সেখানে আমরা জানতে পেরেছি যে সেখানেও কিন্তু যে উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে এবং সারা বিভাগ জুড়ে এখন এই অবস্থা বিরাজ করছে। এখানে যারা আসছেন তারা বলছেন যে তাদের যে স্থান সংকুলন হচ্ছে না, যার ফলে কিন্তু এক বেডে 3 জন করে
করে দেওয়া হচ্ছে, 2 জন করে দেওয়া হচ্ছে, মেঝেতে দেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরা যারা আছেন এখানে তারা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। যদিও হাম সংক্রামক ব্যাধি এখানে যদি একজনের বেডে 3 জন করে রাখা হয় বা 2 জন করে রাখা হয় তাহলে কিন্তু সেই সংক্রমণ ছড়িয়ে পড়ার একটা শঙ্কা থাকে এবং তার থেকে কিন্তু আরও বেশি বাড়তে পারে বলে যারা শিশু বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন। যদিও এখন উপায় নেই, এখানে একটি মাত্র মেডিকেল কলেজ বরিশালের একমাত্র আলোকবর্তিতা স্বাস্থ্যসেবার, সেখানেও আমরা একই চিত্র দেখছি এবং অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে পটুয়াখালী, বরগুনা কিংবা ভোলার, আর সেখানেও কিন্তু ক্রমান্বয়ে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এবং টিকার বিষয়ে চিকিৎসকদের সাথে কথা হয়েছে, স্বাস্থ্য বিভাগের সাথে কথা হয়েছে, হামের টিকার সংকট নেই। ভোলায় যতটুকু সংকট ছিল সেই সংকট কাটিয়ে ওঠা হয়েছে এবং জাতীয়ভাবে যে টিকাদান কর্মসূচি মানে 3 এপ্রিলের বদলে 20 এপ্রিল শুরু হবে সেটিও কিন্তু প্রসেস চলমান রয়েছে। তো এখন চিকিৎসকরা একটা কথাই বলছেন যে হাম রুখে দিতে সচেতনতার বিকল্প নেই, অভিভাবকদের যেমন সচেতন হতে হবে তেমনি চিকিৎসককে প্রাণপণ চেষ্টা করতে হবে। এতটুকু ছিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে আমার কাছে সবশেষ। জিয়াদ, আপনাকে ধন্যবাদ। বাণিজ্যিক কারণে নারায়ণগঞ্জের ফতুল্লায় শিবু মার্কেট থেকে পোস্ট অফিস পর্যন্ত সড়কটি বিশেষ গুরুত্ব বহন করে। তবে তেলের লাইন নেয়ার জন্য সড়কটি একাধিকবার ঘোরা হয়েছে। দীর্ঘ 2 বছরও সড়কটি সংস্কার না করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও স্থানীয়দের। ফতুল্লার শিবু মার্কেট থেকে পোস্ট অফিস পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়ক অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। সড়কের 2 পাশে অসংখ্য কলকারখানা থাকায় দিনরাত ব্যস্ত থাকে সড়কটি। এছাড়া মুন্সিগঞ্জ ও ঢাকার পোস্তগোলা থেকে পণ্যবাহী গাড়ি এই সড়ক ধরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে প্রবেশ করে, যুক্ত হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তবে 2 বছর আগে এই সড়কের বুক চিরে স্থাপন করা হয় তেলের লাইন। সড়কের আরসিসি ঢালাই 2 দফায় কেটে বসানো হয় পাইপ। যদিও এরপর মাটি দিয়ে গর্ত করে আর ইট সুরকি ফেলে দায়সারাভাবে সড়কটি চালু করা হয়, যাতে ব্যবহারকারীদের দুর্ভোগ বেড়েছে, দেখা দিয়েছে চরম যানজট। এটা হলো মিল ফ্যাক্টরি এলাকা, ওই ডাইং এলাকা, ব্যান গাড়ি উল্টা যায়, পড়িয়া যায়, রাস্তার অবস্থা অনেক খারাপ। আর দেখা গেছে একটা রুগী নিতে গেলেও মানে রাস্তা অনেক যানজট হয়ে যায়, কারণ গাড়ি যাইতে পারে না। রাস্তাটা যখন এই কাজ করছে তখন এরা 2-3 কাটা হয়েছে। এখানে আর কি দুর্ভোগটা এতটুকু যে রাস্তাটা যতটুকু ছিল এর থেকে আরো দ্বিগুণ ছোট হয়ে গেছে। তেলের লাইনের যে পাইপটা নিছে 2 বার খনন করছে, কিন্তু ওরা পূর্ণ রিপেয়ারিং রাস্তাটা করে না, যার কারণে এই সমস্যাটা জ্যাম, শুধু রাস্তা ছোটর কারণে। আমরিক সরকার থাকতে, বেশিরভাগ সরকার থাকতে ওই সময় টাকা দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময় রাস্তাটা ঠিক করা হয় না। অনেকেই ঘোরাপথ এড়াতে বাধ্য হয়ে ব্যবহার করেন সড়কটি। কাটার আগেই বাজেট হয়েছিল যে যখন কাটবে তখন তৎক্ষণিক এটা সমাধান করে দেওয়া হবে, কিন্তু আমরা এটা দেখতে পাইনি। বৃষ্টির সময়টা আরো এমন অবস্থা, অনেক সময় অটো টাইট হয়ে পড়ে যায়, রাস্তাঘাট জ্যামজট থাকে, রাস্তা গাড়ি আসা যাওয়া করতে খুব সমস্যা হয়। গাড়ি উল্টিও পড়ে যায়, আবার জামাত পড়ে আসতে 2-2.5 ঘন্টা লাগলো। রাস্তাটাতে ভালো করে দেয়, আমরা খুব সুন্দরভাবে গাড়ি চালাতে পারবো। সরকারের কাছে এটাই আবেদন যে দেখা গেছে যে যদি আমাদের এই রাস্তাটা সুন্দর হয়, ভালো হয়, তাহলে আমাদের চলাফেরার জন্য অনেক ভালো হয়। এলজিডি কর্তৃপক্ষ বলছে সড়কটি সংস্কারে এরই মধ্যে টেন্ডার দেওয়া হয়েছে। আশ্বাস, বর্ষা মৌসুমের আগেই শেষ করা যাবে কাজ। 2 বছর যাবত এই রাস্তাটি না হওয়ার পরে আমরা সেটা তার যে জামানত ছিল সেই জামানতটা আমরা বাজেয়াপ্ত করি এবং এবছর আমরা এটা অলরেডি টেন্ডার করেছি। বিগত নির্বাচন হওয়ার কারণে আমাদের আসলে কাজটা শুরু করতে পারিনি। আমাদের কাজ অলরেডি আশা করছি যে এই সপ্তাহের ভিতরে কাজ শুরু হয়ে যাবে। আগামী বর্ষা মৌসুমের আগে ইনশাল্লাহ আপনি এই রাস্তাটা সম্পূর্ণ রকম আগের অবস্থায় ফিরে পাবেন। দ্রুত আরসিসি ঢালাই করে সড়কটির টেকসই সংস্কার হবে এমন আশা চলাচলকারীদের। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ। জয়পুরহাট জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে তেঘর রেলগেট হয়ে জামালগঞ্জ রোড 2 কিলোমিটার বাইপাস সড়কটি দীর্ঘদিন থেকে চলাচল অনুপযোগী। সড়কটির অধিকাংশ জায়গা ভেঙে গেছে, হয়েছে বড় বড় গর্ত, ফলে সড়কটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সংস্কারের জন্য দরপত্র হয়েছে, তবে কাজ শুরু হয়নি। জয়পুরহাট শহরের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের চলাচলের একমাত্র বাইপাস সড়কটির বেহাল অবস্থা। জামালগঞ্জ সংযোগ সড়ক থেকে তেঘর রেলগেট হয়ে কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত 2 কিলোমিটার জুড়ে খানাখন্দে ভরা। জায়গায় জায়গায় পিচ ও খোয়া উঠে হয়েছে বড় বড় গর্ত। মালামাল নিয়ে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও। ঝুঁকির কারণে রিকশা, অটোরিকশা বা অটোভ্যান চলাচল করতে পারে না সড়কটিতে। মালামাল নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে ট্রাক, মিনি ট্রাক ও ভটভটি পরিবহনগুলোকে।
দ্রুত সংস্কারের পাশাপাশি সড়কটির পাশ দিয়ে লাইট ও ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গেল বছরে 23 জুন দরপত্র আহ্বান করে জয়পুরহাট পৌরসভা। 7 কোটি 10 লাখ টাকার সংস্কার কাজ শেষ হবার কথা এবছরের 30 সেপ্টেম্বরের মধ্যে। শেষ তো দূরের কথা, কাজ শুরুই হয়নি। আমাদের এই রাস্তাটা খুবই ভাঙার কারণে আমরা কোনো রিক্সা পাই না। আসার সময় আমি কোনো রিক্সা আসে না, আমাকে অনেক দূর হেঁটে আসতে হয়। এই রাস্তাটা আমাদের কবে হবে? মানুষ ভয় করে গাড়িতে রাস্তায় দৌড়তে গেলে। বাইপাসের যে অবস্থা, গাড়ি পাল্টি খাবার যাই, আমরা তাও কোনো করে কষ্টে চলে যাই। আমরা শুনেছি টেন্ডার হয়েছে, ঠিকাদার এখনো গুরুত্ব দিচ্ছে না, পৌরসভাও গুরুত্ব দিচ্ছে না। কাজে আমাদের এলাকার অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। কাজ শুরু হয়েছে দাবি করে নির্বাচনের পর সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরু তো হয়ে গেছে, আপনি তো কাজ চলে, আমার পার্ট বাই পার্ট করে তো ব্রিজের কাজ চলে, এরপরে ছোটখাটো টুকটাক যে কাজগুলো আছে এগুলো করবে, আর ভালোভাবে শুরু হবে নির্বাচনের পরে। শিগগিরই কাজ সম্পন্ন করার জন্য 3 বার তাগাদাপত্র দেওয়া ছাড়াও পৌরসভার পক্ষ থেকে সার্বিক চেষ্টা চলছে দাবি পৌর কর্তৃপক্ষের। 1 অক্টোবর ঠিকাদারের সহিত কার্যাদেশ চুক্তি সম্পন্ন করা হয়েছে, আর কিছুদিন হলে কাজ বন্ধ আছে। আমরা বিষয়টি তাকে লিখিতভাবে জানতে চেয়েছি কেন কাজ বন্ধ আছে, জরুরি ভিত্তিতে কাজটি বাস্তবায়ন করবে বলে অফিসকে জানিয়েছেন। কেবল প্রতিশ্রুতি আর নির্দেশনা নয়, দ্রুত সড়কটির সংস্কার কাজ শেষ হবে এমন দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সপ্তাহের ব্যবধানে সাভারের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। খুচরা বাজারে সবজির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচের দাম, চড়া মুরগি ও মাছের দামও। ক্রেতারা বলছেন বাজারের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম আগের তুলনায় বেড়েছে। এতে বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। বাজারে তদারকি জোরদার করার তাগিদ তাদের। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরায় এর প্রভাব পড়েছে। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহবুব চৌধুরী। শফি, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়ার বাইপাইল অঞ্চলে একটি কাঁচা বাজারে। এই বাজারে আমরা সকাল থেকেই ঘুরে বিভিন্ন পণ্য এবং বিভিন্ন সবজির দামগুলো যাচাই করে দেখছিলাম। তবে সবজির বাজারে এসে যেটি দেখতে পেয়েছি, এখানে প্রায় সব ধরনের সবজিতেই আমরা বাড়তি দাম দেখতে পেয়েছি। গত সপ্তাহের ব্যবধানে যদি বলতে চাই যে প্রায় প্রতি সবজিতেই 10 থেকে 20 টাকা কেজি দরে বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে। আমরা এই বিষয়গুলি নিয়ে বেশ কিছু দোকানদার এবং কাস্টমারদের সাথেও যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। ক্রেতারা বলছেন যে বাড়তি দামের জন্য তাদের আসলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে, যেহেতু এই অঞ্চলটিতে নিম্ন আয়ের এবং বেশ কিছু শিল্প শ্রমিকরা বসবাস করেন। তো তাদের জন্য আসলে বাড়তি দাম বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তাদের সংসারে বাড়তি একটি খরচ চলে আসা, এবং এতে কিন্তু তারা আসলে দুর্ভোগে পড়ে। একটু যদি জানাতে চাই যে কি ধরনের সবজির কেমন দাম রয়েছে, একটু বলবেন কি ধরনের সবজির দাম কেমন আপনার এখানে যেগুলি বিক্রি হচ্ছে? গত সপ্তাহ থেকে এখন কেজিতে 20 থেকে 30 টাকা বেশি আর কি সব সবজির দামেই। আপনার পটল গত সপ্তাহে বিক্রি হচ্ছে 80 টাকা, আজকে 90 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা, ওটা এখন 80 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। টমেটো 40 টাকা ছিল, 50 টাকা হয়েছে। শসা 40 টাকা ছিল, আজকে 60 টাকা। প্রায় সব জিনিসেরই দাম বাড়তে, এর কারণটা কি আসলে? কারণটা এখন একটু তো সব তো আমরা বলতে পারলাম না, তবে সব জিনিস সাপ্লাই কম, মানে চাহিদা বেশি, দামটা একটু বেশি। এতে কি আসলে যে তেলের যে প্রভাব সেটা কি আছে কিনা? এটা সঠিক আমি বলতে পারবো না, এই জিনিসটা আমি বলতে পারবো না। শুনছিলেন যে আসলে যেই ধরনের সবজিগুলি সব বাজারে এসে থাকে, এইসব সবজি পরিবহনের ক্ষেত্রে কিন্তু তেলের যে সংকট, সেই জিনিসটি নিয়ে কিছু দোকানি ব্যবসায়ী বলছেন যে সেই কারণে হয়তো বা সরবরাহ কিছুটা কম। পাশাপাশি আমরা কিন্তু বাজারগুলিতে এমনি দেখতে পেয়েছি যে আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ এই পণ্যগুলোর দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে। তবে আরেকটি সংকটের বিষয় দেখা দিয়েছে যে সয়াবিন তেলের যে বিষয়টি, এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি বোতলজাত সয়াবিন তেলের কিছুটা সংকট রয়েছে। পাশাপাশি সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা, যেটি বাড়তি দাম বলেই বলছেন ক্রেতারা। ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীতে হঠাৎ করে ব্যবহারযোগ্য প্লাস্টিকের বস্তার দাম বেড়েছে 3 গুণ। এতে বিপাকে পড়েছেন সাধারণ কৃষক। বস্তা প্রতি এমন দামে চরম অনিশ্চয়তায় পড়েছেন রাজবাড়ীর পেঁয়াজ চাষিরা। প্রশাসন বলছে নির্ধারিত দাম ধরে রাখতে অভিযান পরিচালনা করা হবে। মৌসুমের শুরুতে রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণের জন্য প্রয়োজন হচ্ছে 50 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন প্লাস্টিকের বস্তা। সপ্তাহের শুরুতে 13 টাকার প্রতিটি বস্তার দাম বেড়ে দাঁড়িয়েছে 55 টাকা, যা বস্তা প্রতি প্রায় 42 টাকারও বেশি। এতে বিপাকে পড়েছেন রাজবাড়ী জেলার কয়েক লাখ কৃষক। সিন্ডিকেট সহ প্রশাসনের নজরদারির অভাবেই বস্তার দাম বেড়েছে বলে দাবি কৃষকদের। 50 কেজির বস্তা 13 টাকা ছিল, সেই বস্তা এখন লগে 50 টাকা আর কি
নিচ্ছে দিন যায় আর 10 টাকা 5 টাকা করে বাড়তে বাড়তে এখন প্রায় 60 টাকা। তারপর পরশু দিনকে গেছি কয় বস্তা নাই। বস্তার দামটা বাড়েন তো, বস্তাটা ওইসি সিন্ডিকেটের ব্যবসায় বর্তমান, কারণ ইয়ার 15 দিন আগে বস্তা কিনলাম 20 টাকা, এই বস্তা এখন কিনতেছি 55 টাকা। দাম বাড়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক পর্যায়ের পেঁয়াজ ব্যবসায়ী সহ খুচরা পর্যায়ের বস্তা বিক্রেতারা। আজকে দাম দিচ্ছে 50 টাকা, 7 দিনের ব্যবধানে 20 টাকা 22 টাকা বেড়ে গেছে বস্তার দাম। অনেক সমস্যা হচ্ছে। এই বস্তাগুলো আমরা এখান থেকে 50 টাকা 60 টাকা ক্রয় করতেছি, আমরা কিন্তু পাইকারদের ফ্রি দিয়ে দিতে হইতেছে, ওইখান থেকে কিন্তু আমরা 1 টাকাও পাইতেছি না। মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করে বস্তার দাম নিয়ন্ত্রণ করা হবে বলছে জেলা প্রশাসন। এই বিষয়ে আমরা কাজ করেছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা যারা আমাদের এই ব্যাগগুলো সাপ্লাই করে আমাদের কৃষকদের কাছ থেকে এবং তারা যেখান থেকে কিনে নিয়ে আসে, প্রতিটি জায়গায় উপজেলা নির্বাহী অফিসার তারা কিন্তু কথা বলেছে। বস্তার দাম স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।